টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম, এই চীনা ক্ষেপণাস্ত্র কিভাবে ভারতের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় মাথা ব্যথায় পরিণত হলো। তারা বলেছে, অপারেশন সিঁদুরের সময় পাঞ্জাবে একটি অব্যবহৃত চীনা PL-15 ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়। আর এটা এমন এক অস্ত্র যা ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানী, কৌশলবিদ ও নির্মাতাদের হিমশিম খাইয়ে দিয়েছে। এই PL-15 ক্ষেপণাস্ত্র নিয়ে যুদ্ধকালীন সময়ে ভারতে দাবি করা হয়েছিল এটি পাকিস্তান থেকে ছোঁড়া হয়েছিল, কিন্তু তা বিস্ফোরিত না হয়ে পড়ে যায় এবং ভারত এটি উদ্ধার করে। পাকিস্তান বিমান বাহিনী এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বলেছিল এটি PL-15 নয়, কারণ PL-15 এর গঠন ভিন্ন, এর গায়ে ফাটল নেই, এবং তারা বলেছিল ভারত হয়তো অন্য ক্ষেপণাস্ত্রকে ভুল করে PL-15 বলছে। কিন্তু এখন ভারতের সবচেয়ে বড় ইংরেজি পত্রিকা যদি শিরোনামে লেখে যে এই PL-15 তাদের সবচেয়ে বড় হেডেক, মাথা ব্যথা, তাহলে এটা নিজেরাই তো স্বীকার করছে যে এই ক্ষেপণাস্ত্র তাদের ভয় ধরিয়ে দিয়েছে। তারা মুখে বলছে না এটা PL-15, বলছে না এটা তাদের যুদ্ধ বিমানে আঘাত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এটা মাথা ব্যথা হলো কেন? এমন কি করেছে এই ক্ষেপণাস্ত্র? পাকিস্তানের হাতে এখন এমন প্রযুক্তি আছে যা ভারতের চেয়ে অনেক বেশি আধুনিক। এই PL-15 একটি BVR, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র, অর্থাৎ যাকে লক্ষ্য করে ছোড়া হয় তাকে চোখে দেখা যায় না, তবুও এটি হিট করে। বিমানে বসেই এটা ছোড়া যায় এবং এটি গিয়ে শত্রুর বিমানে আঘাত হানে। এটি দুটি সংস্করণে আসে। এক, চীন নিজের ব্যবহারের জন্য একটি শক্তিশালী সংস্করণ রাখে যার পরিসীমা প্রায় 220 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত হতে পারে। দুই, আর একটি রপ্তানিযোগ্য সংস্করণ যেটি সাধারণত 145 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কার্যকর। ভারতের দাবি ছিল পাকিস্তানের হাতে কেবল রপ্তানিযোগ্য সংস্করণটাই আছে, অর্থাৎ 145 কিলোমিটারের। কিন্তু প্রকৃতপক্ষে সম্প্রতি পাকিস্তানে PL-15 এর শক্তিশালী সংস্করণ এসেছে এবং এটা ভারত জানে। টাইমস অফ ইন্ডিয়া যখন এমন একটি প্রতিবেদন ছাপে যেখানে বলা হয় এই চীনা PL-15 আমাদের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় মাথা ব্যথা, তখন স্পষ্ট হয়ে যায় তারা ভিতরে ভিতরে কতটা আতঙ্কিত। আরেকটি বিষয়, পাকিস্তানের J-10C বিমান যা এই PL-15 ব্যবহার করে তা ভারতীয় রাফালের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং এর কার্যকারিতা ভারতের কাছে স্পষ্ট। এমনকি এখন পাকিস্তানি পাইলটরা এর পরবর্তী ভার্সনেরও প্রশিক্ষণ শেষ করে ফেলেছেন, মানে পরের ধাক্কা আরও জোরালো আসছে। এটাই তো সত্যিকার অর্থে ভয়ের কারণ। ভারত নিজেই স্বীকার করছে তাদের সবচেয়ে বড় ইংরেজি পত্রিকায় যে এই ক্ষেপণাস্ত্র তাদের কাবু করে দিয়েছে। এটা মুখে না বললেও কাজেই প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা কৌশল যদি এই একটি ক্ষেপণাস্ত্রই কাঁপে, তাহলে আগামী দিনে কি হবে? এবং PL-15 এর ব্যাপারে বুঝতে হবে এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যতের যুদ্ধের চালচিত্র বদলে দিতে পারে, কারণ এতে এমন একটি প্রযুক্তি আছে যা চোখের আড়ালে থেকেও শত্রুর বিমানে আঘাত হানতে পারে। পরমাণু পরীক্ষা না ভূমিকম্প, পাকিস্তানে কম্পন, ভারতে কি শঙ্কার ভয়াল ধ্বনি? 2024 সালের এপ্রিল থেকে অক্টোবর 6 মাসে যেন আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলা, মিসাইল ছোঁড়াছুড়ি আর আকাশে বিমানের গর্জন। পরিস্থিতি এমন ছিল যেন যে কোনো মুহূর্তে শুরু হবে ইরান ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধ। ঠিক এই উত্তেজনার মধ্যে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ল এক অদ্ভুত খবর, ইরানে ভূমিকম্প। ছোট ছোট এই কম্পনগুলোকে অনেকে বলেছিলেন ভূপ্রাকৃতিক ঘটনা, কিন্তু আবার অনেকের সন্দেহ এগুলো আসলে ভূমিকম্প নয়, বরং ছিল গোপন পারমাণবিক বোমার পরীক্ষা। কারণ এসব ভূমিকম্প হয়েছে গভীর মাটির নিচে একাধিক স্থানে। যদিও ইরান কখনো স্বীকার করেনি, তবু ষড়যন্ত্র তত্ত্ব ঘুরতে থাকে চারদিকে। এই ঘটনার 6 মাস পর এবার উপমহাদেশেও যেন বাজল সেই ভয়াল ঘণ্টা। এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা, প্রাণ গেল 26 জনের। এর জবাবে 7 মে ভারত চালায় অপারেশন সিন্দুর, পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা। পাকিস্তানে বসে থাকেনি, 3 দিন পর 10 মে চালায় পাল্টা অভিযান, নাম বুরিয়ান মারসুস।
এখানেই গল্পে মোড়, কারণ এই হামলা পাল্টা হামলার সময়েই পাকিস্তানে ধরা পড়ে 3টি ভূমিকম্প। প্রথম দুটি 10 মে সকালে মাত্রা 4.7 ও 4.0। এরপর যুদ্ধবিরতির একদিন পরে 12 মে সোমবার আবার ভূমিকম্প, এবার মাত্রা 4.6, জায়গা পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চল। এবার প্রশ্ন উঠল, এত ভূমিকম্প একসাথে কিভাবে? সময়টা আবার এমন যখন দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তুঙ্গে ছিল। অনেকেই বলছেন এগুলো সাধারণ ভূমিকম্প নয়, বরং পাকিস্তান হয়তো গোপনে চালিয়েছে পরমাণু বোমার পরীক্ষা। ভূতত্ত্ববিদরা অবশ্য বলছেন হিমালয় অঞ্চলে এমন ভূমিকম্প স্বাভাবিক, কারণ এখানে টেকটোনিক প্লেট নড়াচড়া করে। কিন্তু তবু ষড়যন্ত্র থেমে নেই, কারণ অতীতেও কিছু বলছে। 1998 সালের কথা মনে আছে? সেবার চাগাই পাহাড়ে পরমাণু পরীক্ষার সময়ও প্রথমে ভেবেছিল সবাই সাধারণ ভূমিকম্প, পরে পাকিস্তান নিজেই স্বীকার করে নেয় সেটি ছিল পারমাণবিক পরীক্ষা। তাই এবারও অনেকেই ভাবছেন ইতিহাস কি আবার ফিরে এলো? ভারতের ভূমিকম্প বিশেষজ্ঞ ও.পি. মিশ্রা অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রাকৃতিক ভূমিকম্পে থাকে 2টি ধাপ, কিন্তু পারমাণবিক বিস্ফোরণে থাকে 3টি ধাপ, কারণ বিস্ফোরণের পর ভূমি থেকে ফিরে আসে প্রতিধ্বনি। আর পাকিস্তানের এই সাম্প্রতিক ভূমিকম্পে সেই 3য় ধাপ ছিল না। তাই তিনি বলছেন, না, এগুলো পরমাণু পরীক্ষা নয়। তবে টুইস্ট এখানে, যদিও প্রমাণ মেলেনি, তবুও ভূমিকম্পের সময়কাল, এলাকা ভিত্তিক কম্পন আর যুদ্ধের প্রস্তুতির মাঝে হঠাৎ এই কম্পন, সব মিলিয়ে প্রশ্ন থেমে নেই। এদিকে আমেরিকান সায়েন্টিস্ট ফেডারেশনের তথ্য বলছে ভারতের এখন পরমাণু ওয়ারহেড আছে 180টি, পাকিস্তানের আছে 10টি বেশি। 2 দশক পর এই প্রথম ওয়ারহেডের সংখ্যায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত। তাই অনেকেই বলছেন হয়তো যুদ্ধ শুরুর আগেই পাকিস্তান চাচ্ছে নিজেদের অস্ত্র ভান্ডার আরও মজবুত করতে। ভূমিকম্পগুলোর টাইমলাইন ছিল দুই দেশের পুরো দমে যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যেই। তাই অনেকের ধারণা সামরিক সংঘাত যুদ্ধে রূপ নেওয়ার আগেই নিজেদের পরমাণু অস্ত্রের ভান্ডারকে বাড়ানোর পূর্ণ চেষ্টা করেছে পাকিস্তান। এই লক্ষ্যেই পরিচালিত নিউক্লিয়ার টেস্টের কারণেই ভূমিকম্পের সৃষ্টি, যদিও দাবির পক্ষে সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। যুদ্ধ মানেই ধ্বংসলীলা, রক্তপাত আর ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল ট্যাঙ্ক, যুদ্ধক্ষেত্রের অপ্রতিদ্বন্দ্বী রাজা। বিশাল বর্ম, শক্তিশালী কামান আর আধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি এই লৌহ দানবগুলো একটি দেশের সামরিক সক্ষমতার পরিচায়ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ভারত পাকিস্তান সীমান্ত, বিশ্বের নানা প্রান্তে যখন উত্তেজনা বাড়ছে, তখন কোনো দেশের হাতে কতগুলো এই রাজা আছে তা জানা কৌতূহলদীপ্তক। গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ 10টি ট্যাঙ্ক সমৃদ্ধ দেশের তালিকা নিচে দেয়া হলো। 1. চীন 6800টি ট্যাঙ্ক। অবাক করার মতো হলেও এটাই সত্যি। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ট্যাঙ্ক এখন চীনের দখলে। গত কয়েক বছরে চীন তাদের ট্যাঙ্ক বহর শুধু বাড়ায়নি, বরং অত্যাধুনিক প্রযুক্তিতে ঢেলে সাজিয়েছে। তাদের প্রধান ভরসা টাইপ 99 এবং আরও উন্নত টাইপ 99A মডেলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোতে 125 মিমি কামান, অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন, থার্মাল ইমেজিং এবং সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যদিও কিছু বিশেষজ্ঞ মনে করেন চীনের এই ট্যাঙ্কগুলো এখনও রাশিয়ার T-14 আর্মাতা বা দক্ষিণ কোরিয়ার K2 ব্ল্যাক প্যান্থারের মতো সেরা নয়, তবে তাদের সংখ্যা এবং আধুনিকীকরণের গতি নিঃসন্দেহে চিন্তার কারণ। 2. রাশিয়া 5750টি ট্যাঙ্ক। ঐতিহ্যগতভাবে রাশিয়া সবসময়ই শক্তিশালী ট্যাঙ্ক বহরের অধিকারী। ইউক্রেন যুদ্ধের আগে তাদের কাছে প্রায় 12,500 ট্যাঙ্ক ছিল, তবে যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির পরেও তারা এখনও দ্বিতীয় স্থানে। তাদের বহরে T-72, T-8, T-90 এর মতো পরিচিত মডেলের পাশাপাশি অত্যাধুনিক T-14 আর্মাতা ট্যাঙ্কও রয়েছে। রাশিয়ার ট্যাঙ্কগুলো তাদের দ্রুত গতি, শক্তিশালী কামান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত। T-14-তে অটোমেটেড টারেট, ক্রুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং আধুনিক সেন্সর রয়েছে।
বর্তমানে রাশিয়া বছরে প্রায় ১,৫০০ নতুন ট্যাঙ্ক তৈরি করছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি। ৩. যুক্তরাষ্ট্র ৪,৬৪০টি ট্যাঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক বহর সংখ্যায় রাশিয়ার বা চীনের মতো বিশাল না হলেও প্রযুক্তির দিক থেকে তারা অন্যতম সেরা। তাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক M1 আব্রাহাম ১৯৮০ সাল থেকে ব্যবহার হচ্ছে এবং সময়ের সাথে সাথে এর আধুনিকীকরণ করা হয়েছে। M1A1, M1A2 এবং M1A2 সেপ হল এর উন্নত সংস্করণ। এই ট্যাঙ্কগুলোতে অত্যাধুনিক কামান, থার্মাল ইমেজিং, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং শক্তিশালী বর্ম রয়েছে। ইরাক, আফগানিস্তান এবং উপসাগরীয় যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংঘাতে এই ট্যাঙ্ক নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। ৪. উত্তর কোরিয়া ৪,৩৪৪টি ট্যাঙ্ক। উত্তর কোরিয়ার ট্যাঙ্ক বহরের আকার বেশ বড়সড়, তবে তাদের বেশিরভাগ ট্যাঙ্কই পুরনো সোভিয়েত আমলের। তাদের বহরে T-34, 85, T-55 এবং চীনের টাইপ 59 মডেলের ট্যাঙ্ক যেমন আছে, তেমনি তাদের নিজস্ব নকশার চনমা-হো, পোকপুং-হো এবং কিছুটা আধুনিক চিয়নমা-2 মডেলও দেখা যায়। দেশটির প্রকৃত ট্যাঙ্ক সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও ধারণা করা হয় তাদের কাছে প্রায় ৪,৫০০-এরও বেশি ট্যাঙ্ক রয়েছে, তবে প্রযুক্তির দিক থেকে তারা অনেক পিছিয়ে। ৫. ভারত ৪,২০১টি ট্যাঙ্ক। ভারত ধীরে ধীরে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং ট্যাঙ্ক বহরও তার ব্যতিক্রম নয়। তাদের প্রধান ভরসা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক। এই অত্যাধুনিক ট্যাঙ্কে ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, ১২৫ মিমি স্মুথ বোর কামান, উন্নত বর্ম এবং অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম রয়েছে। অর্জুনের সর্বশেষ সংস্করণ MK2 আরও উন্নত। এছাড়াও ভারত সোভিয়েত আমলের T-90 এবং T-72 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে। ৬. মিশর ৩,৬২০টি ট্যাঙ্ক। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ট্যাঙ্ক বহরের মালিক হল মিশর। তাদের প্রধান ট্যাঙ্ক হল যুক্তরাষ্ট্রের তৈরি M1A1 আব্রামস। এছাড়াও তারা পুরনো সোভিয়েত T-55 এবং T-62 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে। মিশর তাদের ট্যাঙ্ক বহরকে আধুনিকীকরণের দিকে মনোযোগ দিয়েছে। ৭. পাকিস্তান ২,৬২৭টি ট্যাঙ্ক। পাকিস্তানের ট্যাঙ্ক বহরের প্রধান শক্তি হল আল খালিদ এবং আল জারার। চীনের সহায়তায় তৈরি আল খালিদে ১২৫ মিমি কামান, উন্নত ফায়ার কন্ট্রোল এবং স্বয়ংক্রিয় লোডার রয়েছে। এছাড়াও তাদের বহরে রাশিয়া থেকে আমদানি করা দ্রুতগতির T-80UD এবং পুরনো T-59 ট্যাঙ্কও আছে। ৮. তুরস্ক ২,২৩৮টি ট্যাঙ্ক। ন্যাটো সদস্য তুরস্ক তাদের ট্যাঙ্ক বহরে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M60 প্যাটার্ন, জার্মানির লেপার্ড 1 ও লেপার্ড 2 এবং তাদের নিজস্ব তৈরি আলতাই ট্যাঙ্ক। আলতাই ট্যাঙ্কে 120 মিমি স্মুথ বোর কামান, উন্নত বর্ম, থার্মাল সেন্সর এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। লেপার্ড 2 তার অত্যাধুনিক সুরক্ষা এবং নির্ভুল আক্রমণ ক্ষমতার জন্য পরিচিত। তুরস্ক তাদের ট্যাঙ্ক বহরকে আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছে। ৯. দক্ষিণ কোরিয়া ২,২৩৬টি ট্যাঙ্ক। দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্ক তৈরিতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তাদের প্রধান ট্যাঙ্কে ব্ল্যাঙ্ক প্যান্থার বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্যাঙ্কটি পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশে রপ্তানিও করা হয়। ১০. ইরান ১,৭১৩টি ট্যাঙ্ক। পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও ইরান তাদের ট্যাঙ্ক বহরকে সচল রেখেছে এবং দেশীয় প্রযুক্তিতে ট্যাঙ্ক উন্নয়নের চেষ্টা করছে। তাদের বহরে সোভিয়েত T-72, T-52 এবং T-62 যেমন আছে, তেমনি নিজস্ব তৈরি জুলফিকার ও কারার ট্যাঙ্কও রয়েছে। জুলফিকার ট্যাঙ্কে ১২৫ মিমি কামান এবং উন্নত বর্ম রয়েছে। অন্যদিকে কারার আরও আধুনিক এবং এতে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ও থার্মাল সেন্সর বিদ্যমান। বিশ্বের এই শীর্ষ 10টি দেশের ট্যাঙ্ক বহরের দিকে তাকালে এটা স্পষ্ট হয় যে ট্যাঙ্ক এখনও আধুনিক যুদ্ধের একটি অপরিহার্য অংশ। সংখ্যা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ ট্যাঙ্কের প্রযুক্তিগত উৎকর্ষতা।